মেঘের অল্প চাপেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। যেখানে সকাল থেকে ঠিকমতো খাওয়া নেই, সারাদিন বাহিরে বাহিরে ঘুরে ফটোশ্যুট করেছে, সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে বসে আছে, তার উপরে এতক্ষণ নাচানাচি করলো, সব মিলিয়ে মাথা প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে। মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো। তোকে ফ্রেশ হতে বলছি। আবির নিচে গিয়ে মিমের অবস্থা থেকে কিছুক্ষণ দাঁড়ালো। উপরে মেঘের মাথা ব্যথা, নিচে মিমের পা কাটা। এই অবস্থা কাকে কি বলবে বুঝতে পারল না। মেঘের জন্য খাবার নিয়ে আবারও উপরে আসছে। অতিমাত্রা ব্যথা সহ্য করতে না পেরে মেঘের মাথায় ওড়না বেঁধে রেখেছে। আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজা থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে আসলো, আসবো? আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল, মুন্নি আপু আসুন। মেঘের খাওয়া প্রায় শেষ। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে। মুন্নি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মাথা ওড়না বেঁধে রেখেছো কেন? মাথা ব্যথা? হ্যাঁ, সারাদিন ঘুরতে ঘুরতে আর পারছি না। আপু, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলছিলাম সন্ধ্যা আসতে? কিভাবে আসবো বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছি। এখন বলো, মেহেদি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার? মেঘের মাথা হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলো, না থাকলেও ধৈর্য রাখতে হবে, কাল যে আমার বিয়ে। মুন্নি মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো। মেঘদের এলাকায় মুন্নি এখন সুপরিচিত মুখ। বউ সাজাতে যেমন এক্সপার্ট, তেমন মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে, প্রায় অনেক বছর হবে। মেঘদের বাসায় সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক। আগে এক সময় ঈদে বাসায় এসে মিম মেঘদের মেহেদি দিয়ে যেত। এখন কয়েক বছর যাবৎ আসতে পারে না, কারণ ওনার বাবু 5-7 বছর বয়স। তাছাড়া পার্লারের চাপেও তেমন সুযোগ পায় না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসা সাহস করেনি। সবাই মিমের রুমে বসে মেহেদি দিচ্ছে। আমি ফ্রেশ হয়ে একটু ফুল হাতা টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে আসছে। ততক্ষণে মেঘের এক হাতে অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওষুধ খেয়েছিস? না। আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে জানতে চাইল, ব্যথা বেশি? আবির একটা ওষুধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যে কমে যাবে। মুন্নি আপু 2-3 বার আবিরের দিকে তাকিয়েছে। আবিরের গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত কণ্ঠে বলল, আমি শপিংয়ে যাচ্ছি, তোকে ছবি পাঠাবো, ফোন কাছে রাখিস। আচ্ছা। আবির যেতে নিয়ে আবারও থমকালো। মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপু নামের জায়গাটা ফাঁকা রাখবেন, আমি এসে নাম লিখে দিব। মুন্নি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার নাম তুমি লিখে দিও। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুন্নি মিটিমিটি হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু আপনি হাসছেন কেন? এমনিতেই হাসি পাচ্ছে। আপনি কি আবির ভাইকে নিয়ে হাসছেন? মাত্র যে আসছিল তার নাম কি আবির? জি। মুন্নি কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলে উঠল, ওর অন্য একটা নাম আছে না? আছে, কিন্তু সবাই এই নামই চিনে। অন্য নামটা কি? সাজ্জাদুল খান। সাজ্জাদ, মনে পড়েছে। কি হয়েছে আপু? আপনি কি ওনাকে আগে থেকে চেনেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল, আপনি কিভাবে চিনেন? মুন্নি মলিন হেসে জিজ্ঞেস করলো, সে তোমাকে খুব ভালোবাসে তাই না? অনেক ভালোবাসে। তোমাদের রিলেশনে বিয়ে? জি, মোটামুটি। কত বছর রিলেশন জানি না। আমি ওনাকে 2 বছর যাবৎ পছন্দ করি, কিন্তু ওনারটা জানি না। আমি যদি ভুল না করি, সাজ্জাদ নামে তোমার আবির ভাইকে তোমাকে কমপক্ষে 15 বছর ধরে পছন্দ করে। আর সেটা শুধু পছন্দ না, যাকে বলে
পাগলের মতো ভালোবাসে। মেঘ নির্বাক চোখে তাকে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানেন? একটা গল্প শুনবে? জিম, আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন আমার নতুন বিয়ে হয়েছে, বছরখানেক হবে হয়তো। আমি আগে থেকেই পার্লারের কাজ টুকটাক জানতাম, তাই আমার হাজব্যান্ড বাসাতে পার্লার খুলে দিয়েছিল। তখন আমাকে তেমন কেউ চিনত না। হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকিটাকি মেহেদি দিয়ে দিতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমাদের বাসা দিকে তাকিয়ে আছে। ছেলেটার বয়স 13-14 বছরের বেশি হবে না। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। টানা 5-7 দিন খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিনই প্রায় ঘন্টা দুয়েক বাসার অপর পাশে দাঁড়িয়ে আছে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন আমার শাশুড়ি বলে, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমি তখন নতুন বউ, তাই আমি শাশুড়ি কোনোভাবেই ছেলেটা আমার সাথে দেখা করতে দিতেন না। আর ছেলেও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর কোনোদিনই দ্বিতীয়বার কিছু বলতো না। আমি আমার হাজব্যান্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে একদিন ওই ছেলেটার কাছে যাই। ছেলেটা আমাকে দেখেই আকুল কণ্ঠে জিজ্ঞেস করে, আপু, আপনি কি মেহেদি দিতে পারেন? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম। একটা ছেলে 1 সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকে, পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কি না। তারপর আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, মোটামুটি পারি। কেন, দুজনকে মেহেদি দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে। ছেলেটা নরম স্বরে বলল, তারা আসতে পারবে না, আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন প্লিজ। আমার হাজব্যান্ড কিছুটা রেগে বলছিল, এই ছেলে, তুমি কি ফাজলামো করতে এসেছো? আমার ওয়াইফ কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। আমার হাজব্যান্ডের ধমক খেয়ে ছেলেটা চোখে পানি চলে আসছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো 20, 50, 100 টাকার নোট বের করে আমার হাজব্যান্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি বাসায় যেতে রাজি হই। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কোথায় যেতে হবে? আমার বাসায়, আমার 2টো বোন আছে, ঈদে তাদের মেহেদি দিয়ে দেবেন প্লিজ। আমি ছেলেটার কথাতে আরও বেশি বিস্মিত হলাম। এইটুকু একটা ছেলে তার বোনদের কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনদের মেহেদি পরাতে নিতে চাচ্ছে। আমার মন কিছুটা গড়লেও আমার হাজব্যান্ড ছিল শক্ত মনের মানুষ। সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া আমার যেহেতু শহরে নতুন ছিলাম, তাই সেভাবে কাউকে বিশ্বাসও করতে পারতাম না। আমার হাজব্যান্ড অনেক জোরাজুরি করার পর ছেলের মুখ থেকে সত্যি কাহিনীটা বের করে সফল হয়। আর সেই কাহিনীটা কোনো রূপকথার গল্প থেকে কম না। মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মুন্নিয়াবু থেমে যাওয়ায় মেঘ কপাল কিঞ্চিত ভাঁজ ফেলে জানতে চাইল, রূপকথার গল্পটা কি আপু? 3-4 বছর এক রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীর হাতে মেহেদি দেখে বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেদির জন্য কান্না করছিল। রাজকন্যা আম্মুরা মেহেদি দিতে পারত না, কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী। মেহেদি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল। রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে। বোন না থাকায় রাজকন্যাকে নিজের বোনের মতো ভালোবাসত। ছোট্ট বয়স থেকে বোনকে আগলে রাখার গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। সব কিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারত না রাজপুত্র। বাড়ি ফিরে বোনের চোখে পানি দেখে আটকে উঠছিল। কারণ জানার পরে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেদি কিনে নিয়ে আসছিল। কাঁপা কাঁপা হাতে সেই রাজকন্যা কোনো অবধি মেহেদি দিয়ে দিয়েছিল।
তখন থেকে কিছুদিন পর পর মেহেদির জন্য বায়না ধরত। রাজকন্যা আর সে বায়না পূরণ করতে রাজপুত্রের মেহেদি দেওয়ার প্র্যাকটিস শুরু করে। কিছুদিনের মধ্যে ভালোই শিখে ফেলেছিল। 2 বছর ঈদে রাজকন্যাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিল। বিপত্তি ঘটল 3য় বছরে। রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল, সেই সাথে তার হিংসুটে মনোভাব সৃষ্টি হচ্ছিল। 3য় বছরে ঈদে পাশের বাসায় একটা পিচ্চি মেয়েকে মেহেদি দেওয়া অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। রাজপুত্র রাজকন্যা ব্যতীত অন্য কাউকে মেহেদি দিয়েছে, এটা সে মেনে নিতে পারছিল না। অবুঝ রাজকন্যা পাগলামিতে রাজপুত্র যে কিভাবে পাগল হয়েছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেলে তখন রাজকন্যা আবেগ জড়ানোর কান্না আর নিষ্পাপ হৃদয়ের প্রতীক্ষায় রাজপুত্র নিজের কল্পনায় অন্য এক জগৎ তৈরি করল। সে জগতে রাজকন্যাকে বোন নয় বরং প্রিয়তমা আসনে বসালো। রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করলো, সেই সাথে বাড়তে লাগলো আতঙ্ক। কারণ রাজপুত্রের বাসায় তখন ছোট আরেকটা বোন ছিল, যার বয়স 2 কিংবা 3। রাজকন্যার এই হিংসুটে মনোভাবের জন্য সবসময় আতঙ্কে থাকতো রাজপুত্র। রাজপুত্রকে কারোর সাথে মিশতে দিত না। চাওয়া, কোমল মনের আকুতি, রাজপুত্রের প্রতি তীব্র অধিকারবোধ, সবেতেই ভীত হতে রাজপুত্র। সামনে ঈদ ঘনিয়ে আসছিল। প্রতি বছরের মতো মেহেদি দেওয়ার গুরু দায়িত্বটা তার উপরেই পড়ত, কিন্তু সে ভীত ছিল। আগের বছর পাশের বাসায় পিচ্চিকে মেহেদি দেওয়ার অপরাধে কান্না করা বাসায় কেউ সেভাবেই গুরুত্ব দেয়নি, কিন্তু এবছর নিজের বাসায় চাচাতো বোনকে মেহেদি দেওয়ার অপরাধে যদি আবারও একই কাজ করে তখন কি হবে? আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন থাকলেও পরের বছর নাগাদ রাজকন্যার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল। ভয়ে সে আশেপাশে খোঁজ নেয়। আমার কথা জানতে পেরে আমাকে রিকোয়েস্ট করতে আসে। আমি আর আমার হাজবেন্ড প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলে শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সে বাসায় যায়। অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া আর কারো থেকে মেহেদি পরতে রাজি নয়। দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পরাতে সফল হয়। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদেই আমি তাকে মেহেদি পরিয়ে দিই। মেঘ আশ্চর্য নয়নে চেয়ে আছে। মুন্নি আপু মুচকি হেসে ফের বলল, আশা করি বুঝেছ, সে রাজকন্যাটা তুমি আর রাজপুত্রটা তোমার আবির ভাই। মেঘ বিমোহিত নয়নে মুন্নি আপুর মুখের পানে চেয়ে আছে। রূপকথার গল্পের মুগ্ধতা ডুবে নিজের মাথা ব্যথার কথা বেমালুম ভুলে গেছে। যেখানে 2 বছর প্রণয়ের পূর্ণতা পেতে আবিরের মুখ থেকে ভালোবাসা শুনতে মেঘ উন্মাদ হয়ে উঠেছিল, সেখানে আবির 15 বছর যাবৎ পাগলের মতো একতরফা ভালোবেসে গেছে, এটা ভেবেই আঁতকে উঠছে মেঘ। ছোটবেলায় এত এত স্মৃতির ঘিরে মেঘের মনে আবিরের স্মৃতি খুবই কম আছে। আবিরকে নিয়ে অতীতে ভাবতে গেলে মেঘের সর্বপ্রথম মনে পড়ে জয়ের কারণে থাপ্পড় খাওয়ার ঘটনাটা, যেখান থেকে আবিরের প্রতি ঘৃণা আর বিরক্ত জন্মেছিল, যার দরুন এক বাসায় থেকেও আবিরের সাথে 2 বছরের একটা সামান্যতম কথাও বলেনি। এমনকি আবিরের চলে যাওয়ার পর 7 বছর একবার হ্যালো পর্যন্ত বলা হয়নি। অথচ আজ সেই কথাগুলো মনে করে আনমনে হেসে ফেলল। ভিতরে ভিতরে নিজের প্রতি বেশ ক্ষুব্ধও হচ্ছে। যেখানে এমপির মেয়ে 2-4টা কমেন্টস সহ্য করতে পারেনি, আবিরের অনুমতি না নিয়ে ব্লক করে দিয়েছে। মালা 2 দিনে আলগা ভালোবাসা সহ্য করতে পারেনি, সেখানে জয়ের সাথে বন্ধুত্বের কারণে আবিরের থাপ্পড় মারাটা মেঘের কাছে আজ অযৌক্তিক মনে হচ্ছে না। মুন্নি আপুর আনমনে হেসে বললেন, জানো মেঘ, তোমাকে যতবার আমি মেহেদি পরিয়ে দেই ঠিক ততবারই সাজ্জাদের কথা মনে পড়ে। হয়তো নাম খেয়াল ছিল না, কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে থাকা পিচ্চি ছেলেটার মুখটা
সবসময় ভাসত। অনেকবার তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু সাজ্জাদের নিষেধ অমান্য জিজ্ঞেস করার সাহস হয়ে ওঠেনি। কাল যেহেতু তোমাদের বিয়ে, তাই আজ নিশ্চিন্ত মনে কথাগুলো বলতে পারছি। মেয়ে, তুমি খুব ভাগ্যবতী যে সাজ্জাদের মতো একজন জীবনসঙ্গী পেয়ে যাচ্ছ। বড় বোন হিসেবে সাজেশন দিচ্ছি, যাই হয়ে যাক না কেন সবসময় ওর পাশে থেকো। মেয়ে সদাশয় হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আপু, আমি তো ওনার পাশে থাকবো, একদম ওনার লক্ষ্মী বউ হয়ে। মুন্নি আপু নিঃশব্দে হেসে মেহেদি পড়াতে ব্যস্ত হয়ে গেছেন। এর মধ্যে আবির ভিডিও কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে স্পষ্ট চোখে তাকালো। মুগ্ধতা মেঘে দু চোখ চিকচিক করছে, ঠোঁটে লেগে আছে নিশ্চিত হাসি। মেঘের কোমল প্রাণ হৃদয়ে প্রাণোচ্ছল হাসিতে আবির বরাবরের মতো মোহিত হলো। বুকের ভিতরটা নিখাত ভালোবাসায় ছেয়ে গেছে। আবিরের হৃদয় গহীনে চলমান উত্তাল ঢেউ সামলে অনুষ্য কণ্ঠে প্রশ্ন করল, মাথা ব্যথা কমেছে? কিছুটা। মেহেদি দেওয়া শেষ? এক হাত বাকি। আবির কিছুটা তটস্থ হয়ে জানতে চাইল, নাম লিখে নিত? না। আবির মৃদু হেসে বলল, আচ্ছা, নাম কিন্তু আমি এসে লিখব। কালকের জন্য দুটো শাড়ি পছন্দ করেছি, কোনটা নিবি বল? মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলো, আপনার যেটা ভালো লাগে সেটাই নিব। আমার তো দুটোই ভালো লাগে। আমি ভেবেছিলাম দুটো নিয়ে নিব, কিন্তু সাকিব বলতেছে বিয়ের শাড়ি নাকি একটা নিতে হয়। এ যেন কনফিউশনে পড়ে গেছি। মেঘ ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, আপনি আবার কবে থেকে কুসংস্কার মানতে শুরু করেছেন? তোর সাথে মিশতে মিশতে আমিও কেমন জানি হয়ে যাচ্ছি। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। মেঘ ক্ষুদ্র চোখে তাকিয়ে আস্তে করে বলল, দেখান শাড়ি। আবির ক্যামেরা ঘুরিয়ে শাড়ি দেখাচ্ছে। মুন্নি আপু এক হাতে মেহেদি দেওয়া শেষ। এর মধ্যে আকলিমা এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছে। এই সুযোগে মেঘ ঝটপট বিয়ের শাড়ি, বৌভাতের লেহেঙ্গা পছন্দ করে নিয়েছে। মুন্নি আপু খাওয়া শেষ করে আসতে মেঘ কল কেটে আরেক হাত বাড়ালো। দু হাতে মেহেদি দেওয়া শেষে মুন্নি আপু চলে গেছেন। আসিবার আরিফ ওনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। মিমের রুমে মেহেদি দেওয়া ধুম লেগেছে। বন্যা অল্প স্বল্প মেহেদি দিতে পারে, তাই যত পিচ্ছি ছিল সবাইকে এক নাগারে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘকেও বন্যা মেহেদি দিয়ে দিয়েছে। জান্নাত সহ ওর 2-3 জন মেহেদি আর্টিস্ট ফ্রেন্ড আছে, যারা রিয়া, সোনিয়া আর কয়েকজনকে মেহেদি দিয়ে দিচ্ছে। বন্যা মেহেদি দেওয়ার ফাঁকে একবার মেঘের রুমে এসে দেখে গেছে, তখনও মেঘের মেহেদি দেওয়া শেষ হয়নি। মেঘের মেহেদি দেওয়া শেষ অনেকক্ষণ হলো। এক হাত পুরোপুরি শুকালে অন্য হাত এখনও শুকায়নি। কথায় কথায় মানুষজন বলে, মেহেদির রং যত গাঢ় হয় জামাই তত বেশি ভালোবাসে। এছাড়া মুন্নি আপু বলেছেন, মেহেদি যত বেশি সময় রাখবে রং তত গাঢ় হবে। এর জন্য মেঘ চিন্তা করেছে আজ সারা রাতই মেহেদি তুলবে না। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আপন মনে ভাবছে, আবিরের দেশে ফেরা, প্রথম দেখা, গান গাওয়া, বাইকে ওঠা, কাশবনে যাওয়া, আবিরের জন্মদিন পালন করা, মায়েশা আপুর বিয়ে, নিউ ইয়ার, ভ্যালেন্টাইন সহ প্রতিটা ঘটনা মেঘের চোখে স্পষ্ট ভাসছে। সেই সাথে বারবার মনে তোলপাড় চালাচ্ছে মুন্নি আপুর বলা রাজপুত্র আর রাজকন্যার কাহিনীটা। একটা মানুষের ভালোবাসা ঠিক কতটা নিখুঁত হলে ছোট বয়সের থেকেই এত বিচক্ষণ চিন্তাভাবনা করতে পারে। এর মধ্যে আবির তানভীর শপিং শেষ করে বাসায় আসছে। আবির গেটের দিয়ে ঢুকতে নিচ থেকে কিছু সময় যেন মেঘের দিকে তাকিয়ে রইল। আলোকসজ্জায় লাল, নীল, হলুদ, গোল্ডেন, মেগুনি রঙের আলোতে মেঘের মায়াবী আদলখানাও বারংবার রং পাল্টাচ্ছে, তাই দেখেও আখেই হারালো। তানভীর ডাকতেই মনোযোগ সরে গেছে, সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমে বিয়ের কেনাকাটা দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। বন্যা, জান্নাত, মিমরা ওপর থেকে ছুটে আসছে, কিন্তু মেঘের কোনো হদিস নেই। মালিহা খান প্রশ্ন করলেন, মেঘ কোথায়? যা জিনিসপত্র তারই হদিস নেই। এই মিম, মেঘকে ডেকে নিয়ে আস। আবির তৎক্ষণাৎ বলে উঠল, আমি যাচ্ছি। এত মুরব্বীদের ভিড়ে আবিরের অনাকাঙ্ক্ষিত কথা শুনে মালিহা খান কপাল কুঁচকালেন। আবির কারো উত্তরে প্রতীক্ষা না করে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠলেন। মেঘের মামিরা সহ আরও অনেকেই সেদিকে তাকিয়ে আছে। মালিয়া খান তানভীরের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। তানভীর সঙ্গে সঙ্গে বলেন, এই যে বিয়ের শাড়ি খুলছি, সবাই শাড়ি দেখুন।
এদিকে আবির মেঘের রুমে ঢুকেই সরাসরি ব্যালকনিতে আসছে। আবিরের পায়ের শব্দ, মেঘের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবির আচমকা মেঘকে পিছন থেকে জড়িয়ে ধরল। মেঘের পরনে জলপাই রঙের শাড়ি পা বিদীর্ণ করে আবিরের শক্তপোক্ত হাতে মেঘে নিভাজ উদর আঁকড়ে ধরেছে। অন্য হাতে কানের পাশে চুলগুলো সরিয়ে ঘাড়ে মাথা রাখল। আকস্মিক ঘটনা মেঘের ভীতগ্রস্ত হয়ে ঘাড় ঘুরালো। আবিরের উপস্থিত টের পেয়ে পুনরায় মাথা সোজা করে ফেলেছে। আবিরের গাঢ় নিঃশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মেঘের মসৃণ গলায় মৃদু চুমু খেয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আড়াল থেকে অপেক্ষার দিন তোর ফুরিয়ে আসছে। এখন সদর দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করার অনুমতি পেয়ে যাচ্ছিস। আবির শ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, গত 2 বছর তোকে দেখেও না দেখার মতো চলেছি, কথায় কথায় রাগ দেখিয়েছি, তোর অনুভূতি উপলব্ধি করার চেষ্টাও করিনি, সব কিছুতে ব্যস্ততা দেখে তোকে কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস কর, আমি এই সব কিছু করেছি তোকে হারানোর ভয়ে। আমি এখনও আতঙ্কে আছি, কালকের দিন পার করার অপেক্ষায় আছি। অপ্রকাশিত আনন্দের অন্তরালে আমার এক নবস্থল ভয় জমে আছে, তাকে পূর্ণাঙ্গরূপে আমার করে পাওয়ার আকাঙ্ক্ষা আমার মস্তিষ্ক স্থির হতে দিচ্ছে না। আমি তোকে বড্ড বেশি ভালোবাসি মেঘ। ছোটবেলা থেকে নিজেকে একটা কথা সবসময় বলতাম, মেঘ আবিরের হাসির কারণ, মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। অথচ দেখ, গত 2 বছর অনিচ্ছা সত্ত্বেও তোকে কতবার কষ্ট দিয়েছি, কতভাবে কাঁদিয়েছি, যার জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি না। গত 2 বছর যা ঘটেছে সব ভুলে যা প্লিজ। আজ এই মুহূর্ত থেকে আমার নতুন জীবনে শুরু করতে যাচ্ছি। সেই জীবনে কেউ কাউকে ইচ্ছাকৃত কাঁদাবো না, কষ্ট দেব না। প্রতিনিয়ত নবরূপে একে অন্যের প্রেমে পড়ব, আর নতুনভাবে ভালোবাসার সূচনা হবে। তুই রাজি তো আবির? থামতে মেঘের নাক টানার শব্দ কানে ভাসল। মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ঘন ঘন শ্বাস ফেলছে। আবির মেঘকে ছেড়ে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই মেঘ, কাঁদছিস কেন? আবিরের হাত থেকে মুক্তি পেতে মেঘে আকস্মাৎ আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। আমি জেনে বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের দিকটা চিন্তা করেছি। একটাবারের জন্য আপনার আবেগ, অনুভূতি, কষ্ট, খুশি নিয়ে ভাবিনি। আমি মাত্র 2 বছরেই আপনাকে পেতে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম, অথচ আপনি 15 বছর আমায় দেওয়ার কষ্ট নীরবে সহ্য করে গেছেন। আপনার নিগূঢ় প্রেমানুভূতি সামনে আমার 2 বছরের ভালোবাসা আজ ফিকে হয়ে গেছে। আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি, সেই কষ্ট আমি আজীবন ভালোবেসেও পরিশোধ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সেটা আপনার ভালোবাসার কেবলমাত্র 1%। আপনি আমাকে প্লিজ মাফ করে দেন। আবির মেঘকে আলতোভাবে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, আপু সব বলে দিয়েছে তোকে? হ্যাঁ, এজন্যই বলি, মেয়েদের পেটে আসলে কোনো কথা থাকে না। মেঘ আর কিছু বলছে না। আবিরের বুকে মুখ গুছিয়ে এক কোণে কেঁদে যাচ্ছে। মেঘের চোখে পানিতে আবিরের টি শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। মেঘের দুহাত আবিরের পিঠে থাকায় মেঘের মেহেদি রাঙা হাতে মেহেদি ডিজাইনের অল্প স্বল্প দাগ আবিরের পিঠে লেগে গেছে। মেঘকে কয়েকবার থামাতে বলাতে মেঘ যখন পারছে না, তখন আবির বাধ্য হয়ে উষ্ণ স্বরে মেঘের কানে কানে বলতে শুরু করলো, সমস্যা নেই, তোর 1% আর আমার 99% ভালোবাসা, ফলস্বরূপ আমাদের আহিয়ার আগমন ঘটবে। তবুও তুই এভাবে কাঁদিস না প্লিজ। আহিয়ার কথা শুনেই মেঘ লজ্জা আড়ষ্ট হয়ে আবিরকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, তুই বললে কাল থেকেই প্ল্যানিং শুরু করি। মেঘ ফোঁস করে বলল, না। আবির সহাস্য বলে উঠল, আজকের পর তুই কান্না করলে তোর কোলে আরেকটা কাঁদুনি বাবু ধরিয়ে দেব, তারপর দুজনে মিলে কান্না করিস, ঠিক আছে? মেঘ লজ্জায় চিবুক নামিয়ে গলা ঠেকিয়েছে। আবির মেঘের চোখ মুছে মেঘকে নিয়ে নিচে আসছে। ততক্ষণে তানভীর, সাকিব আর আসিফ মিলে মোটামুটি সব কিছু দেখে ফেলেছে। মেঘ আসতেই মেঘকে পুনরায় দেখানো শুরু করলো।
আবির স্থির দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। আচমকা রিয়া এসে বিড়বিড় করে ডাকলো, ভাইয়া। আবির নড়ে চড়ে উঠে উত্তর দিল, জি। ভাবি হিসাবে বলছি, আপনার বউয়ের ভালোবাসা নিশান আপনার পিঠে লেগে আছে। অন্য কেউ দেখার আগে টি শার্টটা পাল্টে আসুন। আবির চোখ নামিয়ে ভীরু হেসে চটজলদি উপরে চলে গেছে। মেঘের সব জিনিসপত্র মোটামুটিভাবে দেখে নিয়েছে। অল্প স্বল্প মাথা ব্যথা নিয়ে আবার কান্না করায় মেঘের মাথা ব্যথা বাড়তে শুরু করেছে। ঘুমে চোখ টানছে। মেঘ তড়িঘড়ি করে ঘুমাতে চলে গেছে। আবির ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টিয়ে যেতে যেতে শুনে মেঘ ঘুমিয়ে পড়েছে। মিম, আইরিন আর বন্যা মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গল্প করছে। আবির ভিতরে যেতে চাইলে ওরা শক্ত কণ্ঠে বাধা দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে ভাবছে, কারণ তখন মেঘের হাতে নিজের নাম লেখা বাকি। মিম আর আইরিন আবিরকে কোনোভাবে রুমে ঢুকতে দিবে না। তাদের শর্ত একটাই, আবির যদি মেঘের হাতে নিজের নাম লিখে তাহলে আবিরের হাতে তারা মেঘের নাম লিখে দিবে। আবিরের মেহেদি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেঘের হাতে নাম লিখতে হবে শুধুমাত্র সেই কারণে তাদের শর্ত মেনে নিয়েছে। আবির ঘুমন্ত মেঘের দুহাতে অতি সন্দর্পণে নিজের নাম লিখে দিয়েছে। তারপরে আইরিন আর বন্যা আবিরের দুহাতে মেঘের নাম লিখতে শুরু করেছে। বিছানায় মেঘ ঘুমাচ্ছে, তাই ওরা সবাই ফ্লোরে চাদর বিছিয়ে বসেছে। তানভীর আবিরের রুমে যাচ্ছিল। আচমকা মেঘের রুম থেকে আবিরের কণ্ঠস্বর শুনে থমথম দাঁড়ালো। দরজা থেকে উকি দিয়ে বলল, আমি কি আসতে পারি? আইরিন বন্যার দিকে এক পলক তাকিয়ে হেসে বলল, কাউকে না জ্বালালে আসতে পারো। তানভীর ভিতরে ঢুকে আইরিনের মাথা একটা গাঁট্টা দিল। আবিরের হাতের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আজ আমার বিয়ে নয় বলে কেউ একবারের জন্য মেহেদি দিবে কি না জিজ্ঞেস করছে না। পোড়া কপাল আমার। বন্যা মাথা নিচু করে মৃদু হাসল। মিম পাশ থেকে আহ্লাদি কণ্ঠে বলল, দেখো বন্যা আপু দিয়ে দিয়েছে। তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, বুঝলাম না, যে কয়জনের হাত দেখলাম সবাই একজনের নামই বলছে। সে একজন কি পুরো বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছে নাকি? ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছে আমাকেও দিয়ে দিতে হবে। বন্যা মাথা নিচু করে মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে। তানভীরের কথা শুনেও না শোনার মতো ভান করছে। আইরিন কপাল গুজিয়ে রাগী স্বরে বলল, তানভীর ভাইয়া, তোমাকে আগেই সাবধান করেছি, কাউকে জ্বালাতে পারবে না। তানভীর ভারী কণ্ঠে বলল, আমি কি মেহেদি দিব না? আমাকে কি মেহেদি দিয়ে দিবে না? আবির আকস্মাৎ গুরুভাব কণ্ঠে বলে উঠল, এই আইরিন, তানভীরের হাতে একটা ব্যাঙের ছাতা এঁকে দে তো। আর হ্যাঁ, ছাতার নিচে একটা ব্যাঙও দিস। বন্যা, মিম, আইরিন তিনজনে একসঙ্গে হেসে উঠল। তানভীর মুখ ফুলিয়ে রাগী চোখে তাকিয়ে বলল, অভদ্র জামাই বউয়ের বড় ভাইকে যথাযথ সম্মান দেয় না। আবির শক্ত কণ্ঠে বলল, পার্সোনালি দেখা করবেন ভাইজান, আপনাকে একদম সম্মানের চূড়ায় পৌঁছে দিব। আবিরের মেহেদি দেওয়া শেষ। আবির উঠে যেতে যেতে বন্যাকে উদ্দেশ্য করে বলল, এই অভূত ছেলেটাকে একটু মেহেদি দিয়ে দাও। আবিরের কথাটা বলতে দেরি হলো, তানভীরের হাত বাড়াতে দেরি হলো না। বন্যা তপ্তস্বরে জানতে চাইল, কি লিখব? তানভীর ভাবছে। মিন পাশ থেকে বলল, ABCDE পর্যন্ত লিখে দাও। তানভীর চোখ ঘুরাতে বন্যা আবারও জিজ্ঞেস করলো, আপনার নাম লিখে দিব? হাতে কেউ নিজের নাম লিখে? তাহলে কি লিখব? তোমার ইচ্ছে। জান্নাত আইরিনকে ডাকছে। আইরিন ওদের টাটা দিয়ে চলে গেছে। মিমের ঘুম পাচ্ছে, তাই মিমও গিয়ে মেঘের পাশে শুয়ে পড়েছে। বন্যা তানভীরের হাতে ছোটোখাটো একটা ডিজাইন করে দিচ্ছে। প্রায় শেষ দিকে তানভীর হাতে একটা অংশ দেখিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এখানে বি লিখে দাও। বন্যা সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, বি কেন লিখব? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। কেন পারবে না? এমনি লিখতে বলেছি, লিখো। বি মানে কি? বিজি। হোয়াট? আমি খুব ব্যস্ত থাকি, তাই হাতে বিজি লিখতে রাখবো। তাতে তোমার কোনো সমস্যা? ডিজাইনারের কাজ ডিজাইন করে এত কথা বলা নয়। বন্যা একদম ছোট করে বি লিখে দিয়েছে, যাতে স্পষ্ট না ভাষা। তানভীর নিজের হাতটা ভালোভাবে দেখে আকুল কণ্ঠে বলো, বাহ, তুমি তো খুব বুদ্ধিমান। বন্যা মনে মনে আওড়ালো, নিজের নামের অক্ষরে বড় করে লিখে নিজেই ফাঁসার কোনো ইচ্ছে নেই আমার। তানভীর চলে গেছে। বন্যা দরজা বন্ধ করে মেঘের পাশে গিয়ে শুয়েছে। আজ 3 ফেব্রুয়ারি, আবির মেঘের বিয়ের দিন। বিয়ে উপলক্ষে শহরে প্রথম সারির একটি কমিটি সেন্টার বুকিং করা হয়েছে।
সকালে খাওয়া দাওয়ার শেষে আবির মেঘকে পার্লারে নিয়ে গেছে। যদিও মোজাম্মেল খান চেয়েছিল তানবীর যেন মেঘকে নিয়ে যায়, কিন্তু আবির সেসবে পাত্তা না দিয়ে নিজেই নিয়ে গেছে। মেঘ আজ তেমন কথা বলছে না, বারবার শুধু হাতের দিকে তাকাচ্ছে। এক হাতে বাংলায় লেখা আবির মেঘ, আরেক হাতে লেখা সাজ্জাদুল খান আবির। আবির যেতে যেতে মেঘকে কিছু কাজ আর দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। মেঘকে নামিয়ে দিয়ে বাসা ফিরে শাওয়ার নিয়ে আবির রেডি হতে শুরু করলো। আবির কেবল শেরওয়ানিটা পড়েছে, এর মধ্যে আইরিন আর মিম তাদের সাজুনি নিয়ে হাজির। গতকাল রাতের মতো আজও তারা আবিরকে সাজাতে চলে আসছে। নামাজের পরপর আবিরা রওনা দিয়েছে। এ পর্যায়ে একবারের মানুষজন দুভাগে বিভক্ত হয়ে গেছে। মেঘকে নিয়ে মোজাম্মেল খান, হালিমা খান, মেঘের মামা বাড়ির আত্মীয় স্বজন, তানবীর, বর্ণা, মিম, এমনকি ফুপিও কমিটি সেন্টারে পৌঁছে গেছে। বিয়ের গেটের দুপক্ষে মুখোমুখি হয়েছে। রাকিব, রাসেল, শাকিব, লিমনরা সবাই আবিরের পাশে। অন্যদিকে তানবীরের কয়েকজন বন্ধু আরিফ, আসিফ, মিম, বন্যা, আইরিন ওরা গেট আটকে দাঁড়িয়েছে। আইরিনদের ডিমান্ড শুনে রাকিব আবিরের দিকে তাকিয়ে মজার ছলে বলে উঠল, নিজের বউ নিজে নিবি, তাও এত ডিমান্ড। আবির পাশ ফিরে রাকিবের দিকে ক্ষুদ্র চোখে তাকিয়ে অন্তত মোলায়েম কণ্ঠে বলল, ও চাইলেও হাসি মুখে জীবনটা দিয়ে দিতে পারবো। সেখানে তাদের পাওয়ার জন্য এই সামান্য ডিমান্ডটা আর এমন কি? রাকিব তপ্তস্বরে বলল, আবেগ ছেড়ে বিবেক নিয়ে কথা বলো। বুঝছি তুমি বউ পাগল, বউয়ের জন্য যা খুশি করতে পারিস, তাই বলে যে যা বলবে তাই? ও শুধু আমার আবেগ না, আমার চিত্র চঞ্চল্য এক ফালি সুখের আভাস। হয়েছে, বুঝেছি। বজ্জাত ছেলে, তোর জন্য একটু মজাও করতে পারবো না। আবির আর চোখে তাকিয়ে মলিন হাসলো। আবিরের কানে কানে রাকিবকেও কিছু বলতে চেয়েও কিন্তু রাকিব সে কথা না শুনে আবিরের দিকে কিছুটা দূরে সরে রাগী স্বরে বলতে শুরু করলো, তোর আর কোনো কথা শুনছি না আমি। তানবীর মুচকি হেসে বলে উঠল, রাকিব ভাই, তোমার যা মজা করার ইচ্ছে আমার বিয়েতে করো, তোমার বন্ধুর বিয়েতে মজা করার আশা ছেড়ে দাও। তুইও যে তোর ভাইয়ের মতো আচরণ করবি না তা কি গ্যারান্টি আছে? শত হোক তোদের রক্ত তো এক। আলী আহমেদ খান ভিতর থেকে হুঙ্কার দিলেন, গেট থেকে ভিতর পর্যন্ত আসতে এতক্ষণ সময় লাগে তোমাদের? আবির তৎক্ষণাৎ চোখের ইশারা দিলেন। রাকিবের টাকা বের করে দিতে চাচ্ছেন না। আইরিন, মিম, রিয়ারা জোর জবস্তি করে নিয়েছেন। আবিরকে মালা পরিয়ে সাদা গোলাপ দিয়ে ভিতরে নেওয়া হয়েছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ আরও কয়েকজন একসঙ্গে বসে আছেন। আবির ঢুকতেই আলী আহমেদ খান বললেন, আবির একটু এদিকে আসো। আবির তটস্থ হয়ে বলল, জাস্ট 1 মিনিট আব্বু, এক্ষুনি আসছি। আবির সবাইকে ফেলে চটজলদি মেঘের সাথে দেখা করতে চলে গেছে। কম বেশি সবাই গেটের কাছে ছিল, তাই মেঘের আশেপাশে তেমন বড় কেউ নেই। আদি সহ আরও কয়েকটা পিচ্চি ছোটাছুটি করছে। আবির মেঘের কাছাকাছি এসে কোমল কণ্ঠে সালাম দিল। মেঘও মোলায়েম কণ্ঠে সালামের উত্তর দিল। আবির মেঘের সামনে এসে দু হাঁটুতে ভর দিয়ে বসে কিছুটা ঝুঁকে ঘোমটার আড়াল থাকা মেঘকে এক পলক দেখে নিল। আবিরের অনভিপ্রেত কাণ্ড দেখে মেঘ অলক্ষিতভাবে হেসে ফেলল। আবির মেঘের মুখের পানে গভীর মনোযোগ চেয়ে ঠোঁট কামড়ে হেসে নেশাত্ম কণ্ঠে বলল, একটু ভয় ছিলাম তাই দেখতে আসছি, কিছু মনে করিস না কেমন? মেঘ তপ্ত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে রেখে পালাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আবির চটজলদি মেঘের হাতে আলতোভাবে চুমু খেয়ে তটস্থ কণ্ঠে বলল, আব্বু ডাকছে, এখন যায়। আবির সামনে যেতে আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? আবির মাথা নিচু করে বিড়বিড় করল, মেঘকে দেখতে। 5 মিনিট কথা বলার জন্য ডেকেছিলাম, এটাও সহ্য হয়নি তোমার? আবির নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, আসলাম তো, এখন বলুন। আমার সব ভিউয়ার্সদের আবির আর মেঘের বিয়ের দাওয়াত রইল, আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন।